থেকে কম ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার ট্রাই করব, এর বেশি ক্লাস লাগবে না। যেহেতু আমাদের ডিসেম্বরের মধ্যে শেষ করার প্ল্যান, তো ডেফিনেটলি আমরা কম্প্যাক্ট ক্লাস নেওয়ার ট্রাই করব। ক্লাসের সংখ্যা যত কম রাখা যায়, যত কম রেখে যত ভাবে টপিক কভার করা যায়, আমরা সেই চেষ্টাই করব। ঠিক আছে, প্র্যাকটিস প্রবলেম যা দেই তার পাশে ট্রাই করবো ভালো মতো সলভ করার, তাইলেই হবে, এই বিষয়ে কিছু দরকার পড়বে না। সো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের তাপগতিবিদ্যার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার, তাপগতিবিদ্যা, যেটার সাথে আদর্শ গ্যাস কানেক্টেড, যেটা আমরা ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার হিসেবে সবারই আশা করি পড়া হয়ে গেছে। তো সেটার কিছু কনসেপ্ট আমাদের লাগবে, যা পড়ো নাই তা এখানে আমি মনে করে দিব, সমস্যা নেই। একবারে যদি আদর্শ গ্যাস না পড়ে থাকে কোনো ব্যাপার না, আমি যতটুকু লাগে মনে করে দিব। তাপগতিবিদ্যার টোটাল টপিক হচ্ছে এই যে কয়টা লিখে রাখছি, খেয়াল করো। প্রথমে টপিকের নাম হচ্ছে সিস্টেম, দশা এবং প্রক্রিয়া, সিস্টেম, স্টেট অর ফেজ এন্ড প্রসেস। দ্বিতীয়ত যে টপিক সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে সিস্টেম দ্বারা বা বিরুদ্ধে কাজ, এটাও ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো ব্যবহার করেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা পড়বো। এটা দিয়ে অনেক ভালো রকম প্রশ্ন পরীক্ষায় সিকিউতে, এমসিকিউতে সব জায়গাতেই আসে। মূলার আপেক্ষিক তাপ, এটা ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা নর্মালি 1 মার্কের প্রশ্নে আসে, বলে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিবৃত করো, এরকম। এন্ট্রপি খুবই ইম্পর্টেন্ট। তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, এমন কোন তাপগতিবিদ্যার প্রশ্ন আমার মনে হয় না আসে যেখানে যে প্রশ্নের মধ্যে তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন কথাটা থাকে না। তো এটা মোস্ট লাইকলি তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। তারপরে আসবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা মূলত তোমাদের 1 মার্ক বা 2 মার্কের প্রশ্নের জন্য এই টপিকটা। তাপমাত্রা, থার্মোমিটার, এগুলো তোমরা 9-10 এ পড়ছো। থার্মোমিটার, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এগুলো নিয়ে কথাবার্তা এবং এগুলোর মধ্যে কনভার্সন নিয়ে কথাবার্তা। এন্টি হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর, এটা হয়তো তোমরা নতুন শিখবা। ওকে, এই হচ্ছে আমাদের টপিক। আমরা সিরিয়াল একটু আগে পিছিয়ে হবে, বাট আমরা মোটামুটি এই সিরিয়ালটাই ফলো করার চেষ্টা করব। তো প্রথম আজকে ট্রাই করব আমরা যে কয়টা টপিক আজকে শেষ করার প্ল্যান করতেছি, সেটা হচ্ছে সিস্টেম, দশা এবং প্রক্রিয়া, এটা অভ্যন্তরীণ শক্তি, সিস্টেম দ্বারা বা বিরুদ্ধে কাজ। এই তিনটা টপিক আজকে আমরা কভার করার চেষ্টা করবো। যদি সময়ের মধ্যে কভার হয়ে যায় তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাবো। ওকে, তো শুরু করি। সিস্টেম, দশা বা প্রক্রিয়া, তার আগে বলে রাখি তাপগতিবিদ্যা বলতে কি বোঝায়, একদম বাচ্চাদের কথা এটা। তাপগতিবিদ্যা বলতে বোঝায় তাপের গতিবিদ্যা। তাপ এক জায়গা থেকে এক জায়গায় কতটুকু যাবে, আদৌ যাবে কি যাবে না, অমুক থেকে তমুকে যাবে নাকি তমুক থেকে অমুকে আসবে, কত বেশি পরিমাণ যাবে, ফাস্ট যাবে নাকি স্লো যাবে, এই যে আলোচনাগুলো তাপের গতিবিদ্যা নিয়ে যে কথাবার্তা, দ্যাট ইজ কল্ড তাপগতিবিদ্যা। সো এইটার সংজ্ঞা তোমরা বই খুললেই পাবা, এটাতে বোঝানোর তেমন কিছু নাই, জাস্ট বেসিক কথাবার্তা। সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম বলতে বোঝায় তাপগতীয় আলোচনায় আমরা যাকে নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমাদের আলোচ্য যে বিষয়বস্তু, ধরো আমি এক গ্লাস পানি নিয়ে কথা বললাম, আমি একটা গ্লাসে রাখা পানি নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, এক গ্লাসে থাকা পানি নিয়ে আমি কথা বলতেছি। এই যে এক গ্লাস পানি নিয়ে আমি কথা বললাম, এই যে এক গ্লাস পানি নিয়ে আমি কথা বলতেছি, পানির তাপের গ্রহণ বা বর্জন নিয়ে কথা বললাম, পানির আয়তন নিয়ে কথা বলতাম। এই যে পানি নিয়ে কথা বলতেছি, পানি হচ্ছে আমার সিস্টেম। অথবা ধরো তুমি এখন যে রুমে বসে আছো, সেই রুমের মধ্যে থাকা বাতাস নিয়ে বা বায়ু নিয়ে কথা বলতেছো, সেটা হচ্ছে তোমার সিস্টেম। অর্থাৎ তাপগতীয় আলোচনায়, থার্মোডাইনামিক ডিসকাশনে আমি যাকে নিয়ে কথা বলবো, দ্যাট ইজ আওয়ার সিস্টেম। ইন জেনারেল আমরা এই চ্যাপ্টারে গ্যাস সিস্টেম বলতে মূলত গ্যাসীয় সিস্টেম নিয়ে কথা বলবো। আমাদের তরল কঠিন খুব একটা বেশি আসবে না, শেষের দিকে কিছু টপিক ছাড়া নর্মালি আমরা আদর্শ গ্যাস নিয়ে কথা বলবো। সো ইন জেনারেল আমাদের এই চ্যাপ্টারে আইডিয়াল গ্যাসই হচ্ছে সিস্টেম। সিস্টেমের এই হচ্ছে সংজ্ঞা, বই খুললে সুন্দরভাবে সংজ্ঞাটা পাবা, বই থেকে সংজ্ঞাটা ঠিক মতো লিখবে। সো সংজ্ঞাটা বই থেকে তুলে ফেলবা, 1 মার্কের প্রশ্ন আসতে পারে সিস্টেম। ঠিক আছে, এরপরে হচ্ছে দশা। দশাটা ইম্পর্টেন্ট। দশা বা ফেজ, যেটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটার নাম হচ্ছে স্টেট। ফেজ বা স্টেট বলতে কি বোঝায়, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো, খুবই কমন একটা টপিক। ধরো আমি তোমাকে বললাম একটা গ্যাস এই মুহূর্তে তার চাপ হচ্ছে P1, তার আয়তন হচ্ছে V1, তাপমাত্রা হচ্ছে T1 কেলভিন স্কেলে। এই যে তার চাপ, আয়তন আর তাপমাত্রা আমি স্থানাঙ্কের মতো করে বললাম, এটাই হচ্ছে তার স্টেট বা দশা। অর্থাৎ এটা কাইন্ড অফ তুমি বলতে পারো থার্মোডাইনামিক কোঅর্ডিনেট। একটা গ্যাসের কোনো একটা নির্দিষ্ট অবস্থায় তার চাপ, তার আয়তন এবং তার যে তাপমাত্রা, সেই যেগুলোর যে কম্বিনেশন, সেটাকে আমরা তার স্টেট বলে থাকি। মনে করো একটা গ্যাস P1 V1 T1 এই কম্বিনেশনে ছিল, এটা হচ্ছে তার স্টেট। ঠিক আছে, একটু পরে মনে করো সে আসলো এখানে, যেখানে তার চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2, তাপমাত্রা হচ্ছে T3, V2 আর তাপমাত্রা হচ্ছে T2। এই যে সে আরেকটা স্টেটে আসলো, এটাকে আমি আরেকটা কেন বললাম, কারণ তার চাপ, আয়তন, তাপমাত্রা বদলে গেছে। এটা জাস্ট লাইক স্থানাঙ্ক। একটা বস্তু বিন্দু যদি 1 2 হয়, আরেকটা বিন্দু যদি 1 3 হয়, আমি বলবো ডিফারেন্ট পয়েন্ট। সো চাপ,
আয়তন তাপমাত্রা সবাই বদলে যেতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো একজন বা দুইজন বা তিনজনে যদি বদলে যায় সেটা বলবো আমরা স্টেটটা বদলে গেছে। সেখানে এটা হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে স্টেট 2। তো এটা খুবই সহজ একটা ব্যাপার যে একটা গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটাই হচ্ছে আমাদের তাপগতীয় চলক। এগুলোকে কি নামে রাখা হয়? তাপগতীয় চলক। পিভিটি, অল অফ দেম আর থার্মোডাইনামিক ভেরিয়েবল। এগুলোকে বলা হয় থার্মোডাইনামিক ভেরিয়েবল অথবা তাপগতীয় চলক। এই চলকগুলার যে মানগুলা অথবা কোনো একটা গ্যাসের এই চলকগুলার যে ভ্যালুস, সেগুলাকে আমরা ওভারঅল তার স্টেট বলে থাকি। সো তিনটাই বদলাতে হবে জরুরি না, যে কোনো একটাও যদি বদলায় বলবো স্টেট বদলে গেছে, দুইটা বদলালে স্টেট বদলাইছে, তিনটা বদলালে স্টেট বদলাইছে। আশা করি বুঝছো। তো সিস্টেম বুঝলাম, যারা নিয়ে আমি আলোচনা করবো সে হচ্ছে আমার সিস্টেম। দশাও বুঝলাম যে ওই সিস্টেম যেটা নর্মালি গ্যাসীয় হয়ে থাকে, ওই সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রার যে কম্বিনেশন সেটাকে আমি তার দশা বলে থাকি। দেন হোয়াট ইজ প্রক্রিয়া অর প্রসেস? প্রক্রিয়া বলতে আমরা বুঝাবো এটা একটা প্রসেস। এটাই আমাদের মূলত সামনে গিয়ে লাগবে, স্টেট প্রসেস সবই লাগবে। প্রসেস বলতে বোঝায় এই যে আমি স্টেট 1 থেকে স্টেট 2 তে আসলাম, এই যে আসার যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে প্রক্রিয়া অথবা প্রসেস। সো দ্য ইনসিডেন্ট অফ গোয়িং ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার ইজ কল্ড প্রসেস। ওকে, এখন আমি এভাবে যাব নাকি আমি এভাবে যাব নাকি আমি এভাবে যাব, এই তিনটাকে আমরা বলবো আলাদা আলাদা প্রসেস। এটা একটা আলাদা প্রক্রিয়া, এটা একটা আলাদা প্রক্রিয়া, এটা একটা আলাদা প্রক্রিয়া। আশা করি বোঝা গেছে। তো এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার নাম হচ্ছে প্রক্রিয়া। ঠিক আছে, স্টেট বলতে কি বোঝায়? চাপ, আয়তন, তাপমাত্রার যে কম্বিনেশন সেটাকে বলা হয় স্টেট। আর সিস্টেম বলতে কি বোঝায়? যাকে নিয়ে আলোচনা করতেছি সেই হচ্ছে আমাদের সিস্টেম। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এখন ধরো তোমাকে আমি বললাম আমি একটা গ্যাসকে স্টেট 1 থেকে স্টেট 2 তে নিয়ে গেলাম, দেন তাকে আমি স্টেট 2 থেকে স্টেট 3 তে নিয়ে গেলাম, তারপরে আমি তাকে সোজা স্টেট 3 থেকে স্টেট 1 এ নিয়ে আসলাম। এই যে আমি যেখান থেকে শুরু করলাম সেখানেই ব্যাক চলে আসলাম, দ্যাট ইজ কল্ড হোয়াট? দ্যাট ইজ কল্ড সাইক্লিক প্রসেস অথবা চাক্রিক প্রক্রিয়া। দিস ইজ কল্ড চাক্রিক প্রক্রিয়া। চাক্রিক, আমার হাতের লেখা খারাপ হয়ে গেছে কেমনি। দিস ইজ কল্ড চাক্রিক প্রক্রিয়া অথবা এটাকে ইংলিশে বলবো আমরা সাইক্লিক প্রসেস। সো যে প্রক্রিয়ায় আমরা যেখান থেকে শুরু করি সেখানেই ব্যাক করি, সেটার নাম হচ্ছে চাক্রিক প্রক্রিয়া। এই হচ্ছে আমাদের প্রথম টপিক। এর বেশি আর এখানে আমার বোঝানোর বা তোমাদের এর বেশি কিছু বোঝার দরকার নেই। সিস্টেম আমরা বুঝলাম, দশা আমরা বুঝলাম, প্রক্রিয়া আমরা বুঝলাম। সিস্টেম কি? তাপগতীয় আলোচনায় আমি যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সিস্টেম। দশা কি? ওই সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রার কম্বিনেশনকে বলা হয় দশা। তো চাপ, আয়তন, তাপমাত্রার কম্বিনেশন যদি বদলে যায় আমি বলবো দশা বদলে গেছে। প্রক্রিয়া কি? এক দশা থেকে আরেক দশা যাওয়ার নাম হচ্ছে প্রক্রিয়া। সাইক্লিক প্রসেস কি? যে স্টেট থেকে শুরু করছিলাম আমি যদি কোনো একভাবে সেই স্টেটেই ফেরত চলে আসি, দেন দ্যাটস কল্ড সাইক্লিক প্রসেস অথবা চাক্রিক প্রক্রিয়া। এই তো প্রথম পাতাতে আমাদের প্রথম টপিকটা ডান, সিস্টেম, দশা, প্রক্রিয়া আমাদের ডান। এখন প্রক্রিয়ার ভেতরে কিছু কথা আছে, একটু আলোচনা করি। সাইক্লিক প্রসেস আমরা বুঝলাম, কিন্তু আলাদাভাবে আমরা 4 ধরনের প্রসেস নিয়ে খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করব। তার মধ্যে সেগুলো তোমরা, আমার মনে হয় কিছুটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, পরিবেশ রসায়নে এটা তোমরা পড়ছো, আদর্শ কিছু পড়ার কথা। প্রসেসগুলোর নাম আশা করি সবার জানা আছে, সমচাপ, সমায়তন, রুদ্ধতাপ, সমষ্টি, এগুলো তোমরা কিছুটা পড়ছো না? ওই টপিক ওগুলো একটা নাম দিব আর কি। এখন আমরা নর্মালি পি ভার্সেস ভি গ্রাফ দিয়েই গ্যাসের বিভিন্ন প্রক্রিয়া প্রকাশ করে থাকি। তো প্রথমে আমি আঁকবো সমচাপ প্রক্রিয়া। এগুলোর নাম তোমরা সবাই জানো, সমচাপ প্রক্রিয়া অথবা যাকে বলা হয় আইসোবারিক প্রসেস। সমচাপ প্রক্রিয়া অথবা আইসোবারিক প্রসেস। তো বোঝাই যাচ্ছে চাপ বদলাবে না। সো চাপ যদি না বদলায় এটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। একটা সিস্টেম মনে করো স্টেট 1 থেকে সে স্টেট 2 তে চলে আসলো, এতে করে তার চাপের কোনো পরিবর্তন হয় নাই, ডেফিনেটলি আয়তন বদলাইছে। সো এই হচ্ছে সমচাপ প্রক্রিয়া, দেখেই বলা যাচ্ছে এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। দেন উই উইল গো ফর সম আয়তন, যেটাকে আমরা বলে থাকি আইসোকোরিক প্রসেস। ও তাহলে একটু মোটা করলে মনে হাতের লেখা ভালো হবে। আইসোকোরিক প্রসেস বলতে কি বোঝাচ্ছে? সম আয়তন প্রক্রিয়া, পি ভার্সেস ভি। তো সমায়তন প্রক্রিয়া তো বোঝা যাচ্ছে কি হবে, এখানে আয়তন বদলাতে পারবে না, সো দ্যাট উইল বি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাই বললাম একটা সিস্টেম মনে করো স্টেট 1 থেকে সে স্টেট 2 তে গেল, এই যে ক্ষেত্রে তার আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, সে হচ্ছে সোজা উপরে উঠে গেছে। এই যে স্টেট 1 থেকে সে স্টেট 2 তে গেল, দ্যাট মেক্স ইট অ্যান আইসোকোরিক প্রসেস, সমায়তন প্রক্রিয়া। তারপরে কি আসবে? তোমাদের নাম মুখস্থ আছে, সমচাপ, সমায়তন, তারপরে কি? সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়া তো তোমরা বয়লের সূত্রে পড়ার সময় পড়ছো। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক।
প্রেসার এন্ড ভলিউম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। সো এটা গ্রাফ তোমাদের সবার মুখস্থ, এই যে এরকম হচ্ছে গ্রাফ পি ভার্সেস বি, এটা তোমাদের সবার পরিচিত একটা গ্রাফ, অনেকেরই অলরেডি এটা মুখস্থ আছে। এই গ্রাফের নাম কি? এই গ্রাফের নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আশা করি তোমাদের এটা মনে আছে। এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা অথবা আয়তাকার অধিবৃত্ত। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তারপরে লাস্টলি তারপরে কি আসবে? তারপরে আসবে সমষ্ণ গেল, এরপর আসবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে গ্রাফটা দেখতে সমষ্ণের মতোই বাট একটু বেশি খাড়া, দিস ইজ কল্ড রুদ্ধতাপ অথবা আইস, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা ছিল আইসোথার্মাল প্রসেস। ইংলিশ গুলো মাথায় রেখো, তবে কাজে লাগে ঠিক নেই। অ্যাডিয়াবেটিক, এটার গ্রাফটা এটার মতোই, বাট এটা একটু বেশি খাড়া, এটা একটু ফাস্ট ফল করবে। কারণটা তোমরা পরবর্তীতে জানতে পারবে, এই চ্যাপ্টারেই জানাই দিব কেন এই গ্রাফটা একটু বেশি খাড়া। এটা কিন্তু একটা 2 মার্কের প্রশ্ন, এটা একটা ক্ষয়ের প্রশ্ন। ওয়াই অ্যাডিয়াবেটিক গ্রাফ is steeper than isothermal, এটা কিন্তু একটা ভ্যালিড 2 মার্কের প্রশ্ন। কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা সমস্ত প্রক্রিয়ার গ্রাফের তুলনায় বেশি খাড়া হয়? এটা হচ্ছে খাড়া, স্টিপার বলতে বোঝায় একটা তুলনায় একটা বেশি খাড়া। সো সমস্ত প্রক্রিয়ার গ্রাফের তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা একটু বেশি কেন খাড়া সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। এটা তোমাদের পরীক্ষার 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক আছে, এই গেল আমাদের বেসিক 4টা প্রসেস। সম-আয়তন শুরু থেকে দেখাই। 4টা প্রসেস। প্রথমটা কি? সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া আমরা সবাই চিনি, সম-আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। 4টা গ্রাফ দেখাই দিলাম। এই 4টা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। আরো র্যান্ডম প্রসেস হইতে পারে যেখানে তুমি বুঝবো না এটা কেমন প্রসেস, কিন্তু ওগুলো আমাদের সামনে আসবে। বাট মূলত নামধারী যে 4টা, সেই 4টা হচ্ছে এরা সমচাপ, সম-আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। আশা করি এটুকু বুঝতে পারছো নাকি? এরপরে এইসব আলোচনা গেল, আমরা 4 ধরনের প্রসেসের নাম শিখে গেলাম, আর নাম অলরেডি পারি, রিভাইজ করে ফেললাম। এটা গেল। এরপরে আসবে অভ্যন্তরীণ শক্তি, যেটা তোমরা কাইন্ড অফ আইডিয়াল গ্যাসে পড়ে আসছো, হয়তো খেয়াল করো নাই বাট অলরেডি পড়ে ফেলছো। এটাকে নাম কি? অভ্যন্তরীণ শক্তি। এটাকে নাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি অথবা এটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের লাগবে। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। সো তোমরা একটু আদর্শ গ্যাসের কনটেক্সটে যাও, সেখান থেকে আমরা কিছু কথা রিভাইজ করব। আদর্শ গ্যাস একটা টপিক ছিল, টপিকের নাম ছিল গ্যাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ গ্যাস। শিশুটা কি ছিল? F/2 nRT। এটা কিন্তু আমরা পড়ছি, তাই না? F/2 nRT ছিল আমাদের আদর্শ গ্যাসের গতিশক্তি সূত্র, যেখানে F ছিল স্বাধীনতার মাত্রা অথবা ডিগ্রি অফ ফ্রিডম। কেউ যদি না পড়ে থাকে আপাতত এটাই মুখস্থ করো, আইডিয়াল গ্যাসের রেকর্ড দেখার সময়টা পেয়ে যাবে। সো ই কে বা গতিশক্তি হচ্ছে F/2 nRT, যেখানে F হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম, n হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন স্কেয়ার তাপমাত্রা। আমাদের প্রায় সবারই এটা মুখস্থ আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এইটা তো আমরা পড়ে আসছি গতিশক্তি হিসেবে। এখন তাপগতিবিদ্যা আমরা পড়তে আসছি অভ্যন্তরীণ শক্তি। ইন থিওরি অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করে থাকি ইউ দিয়ে, যেটাকে আমরা এখানে লিখে দিই। অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করে থাকি ইউ দিয়ে, এবং অভ্যন্তরীণ শক্তি বাই ডেফিনিশন হওয়ার কথা বিভব শক্তি প্লাস গতিশক্তি। একটা পাত্রে থাকা যদি গ্যাস হয়, সেই গ্যাসের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হওয়ার কথা। অর্থাৎ ইন্টারনালি তার মধ্যে যে পরিমাণ শক্তি আছে সবগুলোর যোগ করলে আমরা সেটাকে বলবো অভ্যন্তরীণ শক্তি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা আদর্শ গ্যাসেই পড়ে আসার কথা, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস অথবা গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব যেটা আমরা আদর্শ গ্যাসে পড়ে আসছিলাম, সেখানে একটা কথা বলা ছিল, কয়েকটা কথা বলা ছিল। তার মধ্যে একটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলো, এটা একটু খেয়াল করবা, অণুগুলো খুব হালকা। অণু খুব হালকা। অণুগুলো যদি খুব হালকা হয় সেটার একটা কনসিকুয়েন্স আছে। আর একটা কথা বলা আছে, দে ডাজ নট অ্যাট্রাক্ট অর রিপেল ইচ আদার। তাদের মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণ বা অর্থাৎ তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। দে ডোন্ট পুল ইচ আদার, নাইদার ডু দে রিপেল ইচ আদার। তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না, আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ নেই। সো যদি অণুগুলো খুব হালকা হয় তার মানে কি? এদের ভর আমরা শূন্য ধরে নিব। আর তাদের মধ্যে যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকে, সেটার মিনিং কি? সেটার মিনিং হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ না থাকলে বলের বিরুদ্ধে কাজ করার ব্যাপারটা কিন্তু আসে না। যেখানে আমরা জানি সবাই যে বিভব শক্তির ডেফিনেশনটাই হচ্ছে
কোনো একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে একটা বস্তুকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। যদি তুমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করো, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে কিন্তু বিভব শক্তিটা জমা হয়, তাই না? ধরো গ্রেভিটেশনাল ফোর্স, আমি বললাম এক্সাম্পল দিই, গ্রেভিটেশনাল ফোর্স, তুমি গ্রেভিটির বিরুদ্ধে একটা বস্তুকে এখান থেকে এখানে যখন উঠায় নিয়ে আসছো, তখন না তার মধ্যে বিভব শক্তি জমা হবে। অথবা তুমি একটা স্প্রিংকে এই জায়গা থেকে টাইনা এখানে নিয়ে আসছো, তাকে তার স্বাভাবিক পজিশন থেকে তুমি সরাই নিয়ে আসছো, সে কিন্তু এখানে প্রত্যয়নী বল দিবে, তাহলে তুমি তার প্রত্যয়নী বলের বিরুদ্ধে তাকে নিয়ে আসছো এখানে, তার মধ্যে জমা শক্তির পরিমাণটা কত? হাফ কে এক্স স্কোয়ার, কাছতি ক্ষমতা, তোমরা এটা পড়ছো। তাহলে যার মধ্যে প্রত্যয়নী বল ব্যাপারটা আছে সেই তো তোমাকে বাধা দিবে যখন তুমি তাকে ডিস্টার্ব করবা। যার মধ্যে এই ব্যাপারটা নাই সে কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে না। অণুগুলোর মধ্যে যেহেতু কোনো পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, তুমি কাউকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেও অন্য কারো কোনো মাথা ব্যথা নাই, দে আর নট ইন বন্ড, তাদের মধ্যে কোনো বন্ড কিন্তু নাই। বাই ডেফিনেশন, বাই কাইনেটিক থিওরি, গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। দ্যাট ইজ ওয়াই আকর্ষণ বিকর্ষণ যেহেতু নাই, তাদের একজন থেকে একজনকে যখন তুমি দূরে সরে নিয়ে যাচ্ছ, দে ডোন্ট বদার এট অল, তাদের মধ্যে এটার কোনো রিয়াকশনই হয় না। তো সরে গেলে সরে গেছে, এখানে কোনো শক্তি জমা হবে না, কারণ বলের বিরুদ্ধে কাজ করলে কিন্তু শক্তি জমা হয়। আরেকটা কথা থেকে আসি, যেহেতু অণুগুলো খুব হালকা, ধরো একটা পাত্রে কিছু অণু আছে, মনে করে এই যে অণুটা ভেসে ভেসে এখানে উঠে আসলো, যদি হালকা হয়ে থাকে তাহলে তো ভর তো শূন্য, তাহলে এমজিএইচ এর জায়গা থেকে যে কথা বলতে চাচ্ছিলাম যে অভিকর্ষ বলের বিরুদ্ধে তো উপরে উঠতেছে, কিন্তু তার তো ভরই শূন্য। ভর যদি শূন্য হয়, অভিকর্ষীয় বল তার উপর আসলে বেয়ারলি কাজ করে না বললেই চলে। সেই জায়গা থেকে আমি বলতে পারি অণু খুব হালকা হওয়ার জন্য গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তার মধ্যে জমা হচ্ছে না, আর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ না থাকার কারণে ওই নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের বিরুদ্ধে যে কাজ করার মাধ্যমে যে শক্তি জমা হওয়ার কথা সেটা তাদের মধ্যে জমা হচ্ছে না। সো আমরা এটা বলতে পারি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি ডাজ নট এক্সিস্ট, এখানে কোনো পটেনশিয়াল এনার্জি নাই। বাই ডেফিনেশন আছে, বাট প্র্যাকটিক্যালি এখানে এটা কাজ করবে না, কারণ অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি এই জিনিসটা এভাবে কাজ করে। ঠিক আছে, তো এটা আমাদের বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র গতিশক্তি। তাহলে আমি বলতে পারি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র গতিশক্তি, যেটা আমরা আদর্শ গ্যাসেই পড়ে আসছি, গতিশক্তিটা হচ্ছে F/10RT। তাহলে আমি বলতে পারি এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই অভ্যন্তরীণ শক্তি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই অভ্যন্তরীণ শক্তি। কোনো কনফিউশন থাকলে মেসেজ দিয়ে দাও, কারো কোনো কনফিউশন থাকলে মেসেজ দিও, মেসেজ পড়ে নিব। আর ইমোজি দেওয়ার অপশন আছে, যদি ক্লিয়ার হয়ে যায় এইটুকু, তাহলে লাইক বাটন বা যে বাটনে তোমার ভালো লাগে, ইমোজি যেটাই আছে ভালো লাগে তোমার, একটা দিয়ে দাও, চাপ দিয়ে দাও। ওকে, ঠিক আছে, আশা করি এটুকু বুঝছো। তাহলে তোমার তোমার তো আর কাউকে এটা ব্যাখ্যা করা লাগতেছে না, তোমার তো আসলে স্যার জিজ্ঞাসা করবে না এগুলো, তুমি জাস্ট মাথায় রাখবা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি মানেই হচ্ছে গ্যাসের গতিশক্তি। দেয়ার ইজ নো স্পেস ফর পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি বলতে কোনো কিছু আমরা এখানে পড়াশোনা করার দরকার পড়বে না, আশা করি বুঝাইতে পারছি। ওকে, গেল, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এখন এই যে সূত্রটা আমাদের সামনে আসলো যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অথবা ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, সেই ইউ এর সূত্রটা কি? ইউ সূত্রটা হচ্ছে ইউ সমান, এখন ডিরেক্ট লিখে দিব, F/2nRT। সো এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, এই যে ইউটা ভালো করে খেয়াল করে দেখো তো, এফ কনস্ট্যান্ট না? একটা পাত্র থাকা গ্যাস যেটা আছে সেটা তার বদলাচ্ছে না, ওটা তো হাইড্রোজেন হলে হাইড্রোজেন, হিলিয়াম হলে হিলিয়াম, সো এফ এর মান বদলাচ্ছে না, এন এর মানও তো মূল সংখ্যা বদলাচ্ছে না, আর এর মান বদলাচ্ছে না। সো অভ্যন্তরীণ শক্তিটা কেবলমাত্র কার উপর ডিপেন্ড করতেছে? ইট অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবা। সো আমরা এখানে বলতে পারি ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ইন কেলভিন স্কেল, সো F/2nRT। ওকে, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা লিখে দিই, সেটা হচ্ছে এটা যে অভ্যন্তরীণ শক্তি ইজ এ স্টেট ফাংশন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যদি ফ্যান্সি মনে হয়, বাট কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বোঝাটা খুবই জরুরি। ইউ ইজ এ স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি, এইভাবে লিখে দিই, ইন্টারনাল এনার্জি, এই লোকে এক্সাম্পল হয়ে যায়, ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। স্টেট ফাংশন বলতে বোঝায় যে এই জিনিসটার মান শুধুমাত্র তার স্টেটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোনো একটা গ্যাস এই মুহূর্তে কোথায় আছে সেই অবস্থার যে তার তাপমাত্রা, সেই অবস্থার উপর তার অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে। তাহলে আমি যদি বলি কোনো একটা গ্যাস এই মুহূর্তে T1 তাপমাত্রায় আছে, সে মনে করে স্টেট নাম্বার 1-এ আছে, যেখানে তার তাপমাত্রা হচ্ছে T1, তাহলে এই ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তিটা হবে U1 সমান F/2nRT1।
মনে করে একটু পরে সে চলে আসছে স্টেট নাম্বার 2 তে, যেখানে তার তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এই ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি আমরা বলতে পারি U2 সমান F/2 nRT2। উই ডোন্ট ওয়েট ফর দ্য প্রসেস টু নো। ঠিক আছে, এটা আমাদের জানার দরকার নাই যে এটা কোন প্রক্রিয়ায় 1 থেকে 2 আসছে। আমি তো এক এক এই যে 1 নম্বর স্টেজ, সেটাতে কই থেকে আসছে সেটা তো আমি জানি না। এখন 1 থেকে 2 এ সে এমনি আসুক আর এমনি আসুক আর এমনি আসুক, তাতে করে কিন্তু 2 নাম্বার পজিশনে তার অভ্যন্তরীণ শক্তির এই যে সূত্রটা সেটা কিন্তু বদলাচ্ছে না। তো যেহেতু কোন রাস্তায় আমি যাচ্ছি তার উপর অভ্যন্তরীণ শক্তির মান ডিপেন্ড করতেছে না, ইট অনলি ডিপেন্ডস অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম। যেহেতু শুধুমাত্র স্টেটের উপর তার অভ্যন্তরীণ শক্তির মানটা ডিপেন্ড করতেছে, সেজন্য আমি তাকে কি নাম দিচ্ছি? স্টেট ফাংশন। আশা করি বোঝাইতে পারছি। যেমনটা তোমাদেরকে এটাও মনে করে দেই, তোমাদের এটা রিলেট করতে পারলে সুবিধা হবে, রিভাইসে হয়ে যাবে। ধরো আমি বললাম একটা একটা বস্তুকে আমি একটা বিল্ডিং এর ছাদে নিয়ে গেলাম যার হাইট হচ্ছে h। আমরা একটা বস্তুকে বিল্ডিং এর ছাদে নিয়ে আসলাম যার হাইট হচ্ছে h। তো এখানে তার বিভব কত? mgh। মনে করো আমি তাকে আরেক রাস্তায়, অন্য একটা তির্যক রাস্তায় তাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, সেটার হাইটে হচ্ছে h। তাহলে এখানেও বিভব কত? mgh। মনে করো আমি তাকে এরকম ঢেউ খেলা রাস্তায় এক্স্যাক্টলি সেম হাইটে নিয়ে আসলাম, এখানে তার বিভব কত? mgh। অর্থাৎ সে কোন রাস্তায় h হাইটে আসছে সেটা ব্যাপার না, আমরা শুধুমাত্র দেখতেছি তার হাইটটা কত। এটাও কিন্তু এই জন্য একটা স্টেট ফাংশন। এটাও আমরা পড়ছিলাম কার্যকরী ক্ষমতায় যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃত কাজ পথের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে শুধুমাত্র আদি এবং শেষ অবস্থার উপর। এটাও কাইন্ড অফ একটা স্টেট ফাংশন। তো সেই জায়গা থেকে আমি রিলেট করে আশা করি বোঝাতে পারছি যে অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা কাইন্ড অফ সিমিলার। এখানে কোন একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র ওই স্টেটের উপর নির্ভর করে, যে স্টেটের তাপমাত্রা জানলেই আমার চলে। দেখাইতে যাচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ইন কেলভিন স্কেল। তাহলে আমি বলতে পারি আমি যদি টেম্পারেচার জেনে যাই তাহলে আমার অভ্যন্তরীণ শক্তি বের করতে কোনো ইস্যু হওয়ার কথা না। ইট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার অফ দ্য সিস্টেম। যেখানে আমি ধরে নিচ্ছি এন এর মানটা বদলাচ্ছে না, এফ এর মানটা বদলাচ্ছে না। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ওকে, ইউ ইজ এ স্টেট ফাংশন। এখন বলি, এই যে আমি বললাম আমি 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে আসলাম। 1 নাম্বার স্টেটে তার অভ্যন্তরীণ শক্তি ছিল U1 সমান F/2 nRT1, আর 2 নাম্বার স্টেটে তার অভ্যন্তরীণ শক্তি ছিল F/2 nRT2। এখন তোমাকে বললাম এই যে সে 1 থেকে 2 আসলো, তাতে করে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হলো? আমি এটাকে বলবো এইভাবে, ডেল্টা ইউ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হচ্ছে শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি। শেষ থেকেই তো আমরা আদি বিয়োগ করি, তো শেষ অভ্যন্তরীণ শক্তি কত? F/2 nRT2 মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে F/2 nRT1। দেখতেই পাচ্ছ এখানে F/2 nR কমন যাবে। F/2 nR যদি আমি কমন নেই, দ্যাট উইল গিভ ইউ T2 মাইনাস T1, যেটাকে আমি বলতে পারি ডেল্টা টি। সো আমাদের একটা সূত্র হয়ে গেল সুন্দর, ডেল্টা ইউ সমান F/2 nR ডেল্টা টি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা সূত্র, খুবই কাজের সূত্র এটা। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র কি? F/2 nR ডেল্টা টি। তাহলে আমরা শিখে গেলাম অভ্যন্তরীণ শক্তির সূত্র কি? অভ্যন্তরীণ শক্তির সূত্র হচ্ছে ইউ সমান F/2 nRT। আর সিমিলারলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র হচ্ছে F/2 nR ডেল্টা টি। যেখান থেকে আমরা আরেকটা কনক্লুশনে আসতে পারি, যেটা খুবই চমৎকার একটা কনক্লুশন, সেটা হচ্ছে ইফ দ্য প্রসেস ইজ আইসোথার্মাল প্রসেস, যদি ইফ প্রসেস ইজ আইসোথার্মাল, যদি আমাদের প্রক্রিয়াটা একটা সমষ্ট প্রক্রিয়া হয়, যদি প্রক্রিয়াটা সমষ্ট প্রক্রিয়া হয়, সেক্ষেত্রে আমরা কি জানি না যে সমষ্ট প্রক্রিয়া কি হয়? সমষ্ট প্রক্রিয়া কি হয়? তাপমাত্রা পরিবর্তন হয় না, তার মানে কি ডেল্টা টি শূন্য। তো বুঝতেই পারতেছো ডেল্টা টি যদি শূন্য হয় কি হবে? ও স্ক্রিন দেখা যাচ্ছে না, কি বলো? নেটওয়ার্ক ইস্যু মনে হয়, বের হয়ে আবার ঢুকো। বাকি সবার কি নেটওয়ার্কে স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে এগুলো? স্ক্রিনে কোনো অসুবিধা আছে? নাই। ওকে, সো ইফ প্রসেস ইজ আইসোথার্মাল অথবা সমষ্ট প্রক্রিয়া যদি হয়, তো এটা তো অবভিয়াস। সমষ্ট নামই তো হচ্ছে তাপমাত্রা বদলায় না দেখে, তাপমাত্রার পরিবর্তন না দেখেই তো তার নাম সমষ্ট প্রক্রিয়া। তো সমষ্ট প্রক্রিয়া তোমরা জানি তাপমাত্রার পরিবর্তন শূন্য। তাপমাত্রার পরিবর্তন শূন্য যদি আমি এখানে বসায় দেই, দ্যাট মিনস দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ অলসো জিরো। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে সামহাও তুমি যদি কখনো বুঝে যাও যে এটা একটা সমষ্ট প্রক্রিয়া, তুমি আগে থেকেই বলে দিতে পারবা এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শূন্য। অভ্যন্তরীণ শক্তি শূন্য না,
ভালো করে খেয়াল করবা, অভ্যন্তরীণ শক্তি কখনো শূন্য হওয়ার কথা না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে। কেন শূন্য একটু খেয়াল করবা। অভ্যন্তরীণ শক্তি কখন শূন্য হবে? ইউ সমান F/2 nRT, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির সূত্র। একটা আদর্শ গ্যাসের তো এফ এর মান তো শূন্য হচ্ছে না, আর গ্যাস যেহেতু আছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মোল সংখ্যা তো আছেই, আর এর একটা মান আছে, তাহলে কেবলমাত্র টি যদি শূন্য হয় তখনই বলবো অভ্যন্তরীণ শক্তি শূন্য। টি শূন্য এই কথার মানে কি? উই হ্যাভ রিচ দ্য অ্যাবসলিউট জিরো, যেটা মহাবিশ্বের মিনিমাম তাপমাত্রা, সেই তাপমাত্রাতে আমরা পৌঁছাতে পারি না প্র্যাকটিক্যালি। তো যেহেতু এই ব্যাপারটা ঘটতেছে না, তাহলে এটা নিয়ারলি কখনোই ঘটবে না যে তোমার একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি শূন্য হয়ে গেছে, পরিবর্তন শূন্য হবে, অভ্যন্তরীণ শক্তি শূন্য হবে না। বাট স্টিল যদি পরীক্ষার প্রশ্ন আসে যে কখন অভ্যন্তরীণ শক্তি শূন্য, তুমি বলবা যখন টি শূন্য। টি শূন্য মানে কত? টি শূন্য মানে হচ্ছে থিটা হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস মুখস্থ করছিলেন ওইটা, ওই তাপমাত্রাতে আমরা কখনো পৌঁছাই না, এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরোতে গেলে অভ্যন্তরীণ শক্তি শূন্য হবে, সেটা আলাদা কেস। বাট ইন জেনারেল যেটা তোমার সামনে আসবে সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে, অভ্যন্তরীণ শক্তি শূন্য হবে না। অর্থাৎ এক্ষেত্রে U1 উইল বি ইকুয়াল টু U2। তাহলে তুমি যখন বলবে এইভাবে ডেল্টা ইউ সমান কত, ডেল্টা ইউ কত, তুমি বলবো U2 মাইনাস U1। যেহেতু এটা সমান, তাপমাত্রা বদলায় নাই, আগের তাপমাত্রা যা পরে তাপমাত্রা, সেক্ষেত্রে এই জন্য এটা বিয়োগফলটা শূন্য আসবে, নট U2 অথবা U1 শূন্য হয়ে যাবে। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার। এটুকু ক্লিয়ার আশা করি। হ্যাঁ, আমরা একটু সামনে আগাই, এই পাতা তো ডান, আমরা সামনে যাই। একটু খেয়াল করবে এখন আরেকটা কেস দেখাই। আমার মনে হয় এই পাতা দেখা দিলে ভালো হয়, না এই পাতা জায়গায় তো নেই। ওকে, আমি আবার এখানে আসি। তো ধরো আমি একটা একটা প্রসেস তোমাদেরকে বললাম, প্রসেসটা হচ্ছে এরকম, কি আসতেছি ফালতু, প্রসেসটা হচ্ছে এরকম, পি ভার্সেস ভি একটা গ্রাফ দিলাম, পি ভার্সেস ভি একটা গ্রাফ দিলাম। প্রসেসটা হচ্ছে মনে করেন আমি বললাম আমি এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, দেন এখান থেকে এখানে আসলাম, দেন মনে করো আমি এভাবে এখান থেকে এখানে চলে আসলাম, এভাবে এখান থেকে এখানে চলে আসলাম। তো আমরা 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 3-এ গেলাম, 3 থেকে আবার একে চলে আসলাম। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা কোন প্রক্রিয়ার নামে ডাকি বলতো? চাক্রিক প্রক্রিয়া না? এটা হচ্ছে চাক্রিক প্রক্রিয়া, কারণ আমরা শুরু করছি যেখান থেকে ওখানে শেষ করছি, চাকরি আদি এবং শেষ সেম, চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। এক্ষেত্রে তোমাকে যদি বলা হয় এই ওভারঅল প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত, কি বলবা? যেহেতু আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে মূলত শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখানে যেখানে শুরু সেখানেই তো শেষ, আদি যা শেষ হতো তা আমি বলবো এখানে শেষে হচ্ছে U1, আদিও হচ্ছে U1। তোমার যেখান থেকে মনে হয় তুমি বলো, চাকরিক প্রক্রিয়া না? তো ওভারঅল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? U1 মাইনাস U1, আনসার শূন্য হবে। অর্থাৎ আমি এটা মাথায় রাখবো, চাকরিক প্রক্রিয়ার ক্ষেত্রেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন। সমস্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়, চাকরিক প্রক্রিয়াতেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। এটা ভালো করে মাথায় রাখবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তুমি যেখান থেকে শুরু করছো, আমি মনে করি আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে আবার এতে চলে আসলাম, সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু চাকরিক প্রক্রিয়া মানে এরকম একটা লুপ বানাই দিছে, মানে এই পুরো প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। এটা গুরুত্বপূর্ণ, ম্যাথ করতে কাজে লাগবে। খুব ভালো রকম একটা সাপোর্ট তোমরা এখান থেকে পাবা, সেটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য বলতে না পারলে তোমরা আসলে এই হিসাবটা মিলাইতে পারবে। ঠিক আছে? আরো কিছু জিনিস তো তোমাদের বোঝারই কথা, তাপমাত্রা যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে, এটা বোঝাই যাচ্ছে। শেষটা যদি বেশি হয় আদিটা যদি কম হয় মানে তাপমাত্রা বাড়ছে, আনসারটা এখানে পজিটিভ আসবে। আর যদি শেষটা ছোট হয় আদিটা বড় হয়, বোঝাই যাচ্ছে আনসার নেগেটিভ আসে, তার মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বাড়বে যদি তাপমাত্রা বাড়ে, অভ্যন্তরীণ শক্তি কমবে যদি তাপমাত্রা কমে। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না যদি তাপমাত্রা পরিবর্তন না হয়। চাকরির প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। অভ্যন্তরীণ শক্তির মান তার স্টেটের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। ঠিক আছে? কতটুকু মান হবে অভ্যন্তরীণ শক্তি, সেটা কোনোভাবেই কোন প্রক্রিয়ায় আমি আসতেছি বা কোন প্রক্রিয়া আমাকে বলা হচ্ছে বা প্রশ্নে নাও বলতে পারে, সেটার উপর আমি নির্ভর করব। কথা কি বোঝা গেছে? ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমাদের তাইলে এইটুকু ডান। আমরা সিস্টেম, দশা, প্রক্রিয়া শিখে গেলাম।
অভ্যন্তরীণ শক্তিও শিখে গেলাম। এখন আমরা যাবো সিস্টেম দ্বারা বা বিরুদ্ধে কাজ। এটা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ টপিক, তোমরা আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি যতটুকু সম্ভব ইজিলি বোঝানোর চেষ্টা করব। ওয়ার্ক ডান সিস্টেম, জাস্ট ওয়ার্ক ডান লিখে দিই। একটা পাত্র আঁকি আমরা। ওকে, এই হচ্ছে আমার ভাঙাচোরা পাত্র, এটা ঠিক করে ফেলো। আশা করি পাত্রের ডিজাইনটা বোঝা যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের একটা পিস্টন। উপরে যেটা আছে সেটা হচ্ছে একটা পিস্টন, আমি আইকা দিচ্ছি, দাঁড়াও। আরেকটা লেয়ার রেখে এটার, এই যেটা হচ্ছে আমাদের একটা পিস্টন, এটা হচ্ছে পাত্র। দাঁড়াও। Okay. এই পাত্রের মধ্যে কিছু গ্যাস রাখা আছে, যেগুলো হচ্ছে গ্যাসের অণু, এবং এই পিস্টনটা হচ্ছে ঘর্ষণহীন এবং হালকা। পিস্টনটা হচ্ছে ঘর্ষণহীন এবং হালকা। ওকে, আমি করলাম কি, আমি এই গ্যাস ভর্তি পাত্র, এটা কিন্তু পিস্টন, এবং পিস্টনের উপরে আমি একটা রেখে দিই। এটা হচ্ছে পিস্টনের ওই যে এখানে ধরে উঠানোর জন্য, এটা হচ্ছে তার হ্যান্ডেলটা, যেটা হচ্ছে তার ওই যে ধরে উঠানামা করানোর জন্য। এই হচ্ছে পিস্টনটা, এটা সুন্দর করে দিই। এই হচ্ছে পিস্টনটা, এই হচ্ছে পিস্টন। ওকে, এখন আমি করলাম কি, আমি নিচে থেকে মনে করে তাপ দিচ্ছি, আমি নিচে থেকে তাপ দিচ্ছি। তো তাপ দিলে স্বাভাবিকভাবে যা হবে, গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে, গ্যাসের অণুগুলো ছোটাছুটি বাড়বে, তারা সব দিকে ধাক্কা দেওয়া শুরু করবে পাত্রকে। তো যে অণুগুলো এদিকে ধাক্কা দিবে, তাদের ধাক্কা খেয়ে তো আমাদের পিস্টন উপরে উঠবে, কারণ পিস্টন হালকা। গ্যাসের ধাক্কা ধাক্কা যদি বেড়ে যায়, তাহলে পিস্টনের একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট আসবে, তাহলে গ্যাসের অণুগুলোর ধাক্কায় আমাদের পিস্টনটা মনে করো জায়গা বদল করে উপরে উঠে আসবে। আমি এটা যদি এখানে আঁকি, জিনিসটা কিরকম ভাবে খেয়াল করবা। এটাকে আমি এখানে নেই, উঠে নিয়ে আসি। আমি বললাম পিস্টনটা কি হবে, একটু উপরে উঠে আসবে, মনে কর গ্যাসের ধাক্কা খেয়ে পিস্টনটা উপরে উঠে আসে। এই যে পিস্টনটা একটু পরে উপরে উঠে আসে, এই যে পিস্টনের নতুন অবস্থান, এটা হচ্ছে পিস্টনের নতুন অবস্থান। পিস্টনটা এখন এখানে আছে। এই যে গ্যাসের ধাক্কা খেয়ে পিস্টনটা উপরে উঠলো, সে কতটুকু উপরে উঠছে, সে মনে করে উপরে উঠছে এক্স পরিমাণ। পিস্টনটা গ্যাসের ধাক্কা খেয়ে এক্স পরিমাণ উপরে উঠছে। এই যে পিস্টনকে ঠেলে আমাদের গ্যাস উঠায় ফেললো উপরে, এখানে কি সিস্টেম কাজ করছে না, বা এখানে কি কাজ হয়েছে না? স্মরণ ঘটবে যখনই বল দেওয়ার পরে, তখনই তো তার নাম হচ্ছে কাজ। কাজের মূল সূত্র আমরা কি জানি? কাজের মূল সূত্র আমরা জানি বল ইন্টু স্মরণ। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখানে তো অবশ্যই কমপ্লিকেশন আছে, বাট মূল সূত্র তো এটাই, কাজ সমান বল ইন্টু স্মরণ। এখানে তো অবশ্যই গ্যাস বল দিছে, বল দেওয়ার কারণে তো পিস্টনটা এখান থেকে এখানে উঠে আসছে। এটাকে আমি জেনারেলি যদি বলি কাজ সমান বল ইন্টু স্মরণ, প্রশ্ন হচ্ছে বলটা কতটুকু। আমি কিন্তু গ্যাসের প্রেশার জানি, আমি জানি এটা, গ্যাসের প্রেশার সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পাত্রের প্রতি একক ক্ষেত্রফলে আমাদের গ্যাসের অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা প্রেশার বলে থাকি। বাই ডেফিনেশন এটি আমরা পড়ে আসছি। সেখান থেকে আমরা বলতে পারি এফ সমান পি ইন্টু এ। আমি যদি এই এফ সমান পি ইন্টু এ কে এখানে আইনা ঢুকিয়ে দিই, তাহলে জিনিসটা কি হবে? তখন জিনিসটা হবে এরকম, ডাব্লিউ সমান এফ এর জায়গায় বসাচ্ছি পি ইন্টু এ, আর সাথে তো এক্স আছে। এখন একটু খেয়াল করবা, এখন যদি একটু প্রশ্ন করি আমি, এটা আসলে কার ক্ষেত্রফল? এই হচ্ছে আমাদের পিস্টনের ক্ষেত্রফল। আমরা কিন্তু পিস্টনকে উপরে উঠাচ্ছি, তো পিস্টনের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল আমাদের গ্যাস দিচ্ছে, তাই তো হচ্ছে পিস্টনের উপর প্রেশার, তাই না? গ্যাসের প্রেশারটাই তো পিস্টনের উপর পড়তেছে। আমি যদি এখন বলি এটা হচ্ছে পিস্টনের এরিয়া, এটা যদি পিস্টনের এরিয়া হয়, আমি পিস্টনের এরিয়া দ্বারা পিস্টনের এই যে এরিয়া দ্বারা এই এক্স কে গুণ করলাম, তাহলে এই পুরোটার আসলে কি হয় ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। তাপ দেওয়ার আগে গ্যাসের আয়তনটা ছিল কিন্তু এইটুকুর আয়তন,
আমরা আদর্শ গ্যাস এটা পড়ছি বা কেমিস্ট্রিতে এটা পড়ছিলাম, গ্যাসের আয়তন বলতে কিন্তু পাত্রের খালি জায়গার আয়তন বা ইন জেনারেল পাত্রের আয়তনটাকে আমরা বলে থাকি। সে একটু আগে গ্যাসের আয়তন ছিল হচ্ছে এই আয়তনটা, মানে এই যে পিস্টন শুরুতে যেখানে ছিল সেইটার নিচের যে রুমের মতো সেটাই হচ্ছিল আমাদের আয়তন। এখন কিন্তু আয়তনটা বেড়ে হয়ে গেছে এটা, তাহলে এইটুকু কি আমাদের আয়তনের বৃদ্ধি না? আমি যদি এখন একটু হাইলাইট করে দেখাই এখানে, এটা কি আমাদের ঠিক মতো হাইলাইট করতে পারলে ভালো হইতো। এটা কি আমাদের এখন বৃদ্ধিপ্রাপ্ত আয়তন না? এটা এইটুকু আয়তন কি আমার বাড়ছে না তাপ দেওয়ার কারণে? এই যে এইটুকু আয়তন বাড়লো, এই বৃদ্ধিপ্রাপ্ত আয়তনের পরিমাণটা কত, কতটুকু আয়তন বাড়ছে? এটা কি এ ইন্টু এক্স পরিমাণ বাড়ছে না? ইয়েস, যেহেতু এ ইন্টু এক্স পরিমাণ বাড়ছে, আমি এখানে এটাকে বলতে পারি ডেল্টা পি। এই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এটাও মনে রাখবো, পি ইন্টু এ ইন্টু এক্স মনে রাখবো, আবার আমরা এটাও মনে রাখবো, পি ডেল্টা পি। বলো এটুকু মোটামুটি বুঝছো কিনা? পি ডেল্টা পি আমরা বুঝছি, পি ইন্টু এ ইন্টু এক্স আমরা বুঝছি। জাস্ট আমরা বেসিক কাজ সমান বল ইন্টু সরণ থেকেই কিন্তু আসছি। বোঝা গেছে? কাজ সমান বল ইন্টু সরণ থেকেই আমরা এখানে আসছি, যেখানে বল মানে হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ ইন্টু ক্ষেত্রফল যেহেতু চলে আসছে, এরপর আমরা ক্ষেত্রফল ইন্টু এক্স কে বলছি কি আয়তনের পরিবর্তন, তাই না? এ ইন্টু এক্স হচ্ছে এই যে পিস্টনের ক্ষেত্রফল ইন্টু পিস্টনের সরণ, এটাই হচ্ছে আয়তনের বৃদ্ধি। তো পি ডেল্টা পি লিখলাম। এগুলো হচ্ছে আমাদের জাস্ট বেস ফর্মুলা, এগুলো দিয়ে সবসময় কাজ করা যাবে ব্যাপারটা এরকম না, বাট এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের বেস ফর্মুলা, দিজ আর আওয়ার বেস ফর্মুলা। এগুলো আমাদের কাজে লাগবে, ভুললে আবার হবে না। ওকে, এখন ভালো করে খেয়াল করো, এটা যে সবসময় কাজ করবে না কেন একটু বুঝাই। এই যে সূত্র আমরা লিখলাম ডাব্লিউ সমান এফ এক্স, আমি কিন্তু ইচ্ছা করে যে কাজটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি এফ এস কস থিটার কথা বলি নাই, কারণ এফ এস কস থিটা বললে আমাদের কাজচ্যুতি ক্ষমতার কথা মনে পড়ে যায়, তাও এখন বললাম। কস থিটা আসলে কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণের কস না? তো এখানে তো দেখতেছি আমরা বল যেদিকে সরণটা ওই দিকেই, কস 0 ডিগ্রি, তো তাই আমি ঝামেলা না করে একবারে বসে এফ এক্স, তাই তো? সো কস 0 তো অটোমেটিক্যালি বাদ দিয়ে দিলাম এই জন্যই। এখন বলো, এই সূত্রের একটা লিমিটেশন ছিল না? এই সূত্র কতক্ষণ কার্যকর? এই সূত্রে অ্যাপ্লাই করার কন্ডিশন কি ছিল বলতো? তাৎক্ষণিক ক্ষমতা আমরা পড়ছি, এই সূত্রে অ্যাপ্লাই করার কন্ডিশন ছিল ইউ শুড ডিল উইথ কনস্ট্যান্ট ফোর্স, ধ্রুব বলের জন্য প্রযোজ্য, শুধুমাত্র ধ্রুব বলের জন্য প্রযোজ্য। when the force is variable this formula will not work। ঠিক আছে, মনে আছে আশা করি? কখন এই সূত্র প্রযোজ্য? ধ্রুব বলের জন্য প্রযোজ্য। এখন আমরা এতক্ষণ জানিয়ে কাজ করলাম, এখানে ধরেই নিছি বলের মানটা কনস্ট্যান্ট, ধরেই নিছি বলের মান কনস্ট্যান্ট। বলের মান কনস্ট্যান্ট এর কথা মিনিং কি? চাপের মানটাও কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্ট প্রেসার ধরেই কিন্তু এখানে কাজের রাশিমালাটা বের করলাম, যেটা সবসময়ের জন্য সত্য না, এটা ওভার জেনারেলাইজেশন হয়ে গেছে জাস্ট শুরু করার জন্য। যেমনটা আমরা বলে আসছি বেগ সমান সরণ বাই সময়, কিন্তু 9-10 পরবর্তীতে শিখছি আমরা বেগ সমান সরণ বাই সময় না, বেগ সমান হচ্ছে আমাদের সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। আরেকটু শিক্ষিত হওয়ার পরে আমরা শিখছি এটা দিলেও হয় না, এটা বলতে হয় ডিডিটি অফ এস, কোন একটা মুহূর্তের বেগ বলতে হলে এটা বলতে। তো এভাবে আমরা গ্রাজুয়ালি সামনে আগাবো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এই সূত্রের মধ্যে তো লিমিটেশন অবশ্যই আছে, কারণ সব ক্ষেত্রে তো তুমি চাপকে কনস্ট্যান্ট ধরতে পারবে না। তুমি এখানে দেখো, তুমি বল ধরছো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বল ধরছো, প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আমরা কি মাত্র একটু আগে পড়ে আসলাম না 4 ধরনের প্রক্রিয়া, সমচাপ, সমায়তন, সমষ্ট, রুধিতাপীয়। সকল প্রক্রিয়াতে তোমাকে প্রেশার কনস্ট্যান্ট হওয়ার গ্যারান্টি দিচ্ছে না। সমচাপ ছাড়া সবাই কিন্তু প্রেশারটা বদলাচ্ছে, সমচাপ ছাড়া সবার ক্ষেত্রে প্রেশার বদলায়, সেজন্য তো তারা সমচাপ না। চাপ যদি বদলায় দ্যাট মিনস বলও বদলাবে, বল যদি বদলায় তাহলে তুমি ভেরিয়েবল ফোর্স ধরে কাজ করতে হবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু তোমার এই সূত্র কাজ করবে না। তো যখনই ঝামেলা, যখনই পরিবর্তনশীলতা, তখনই আমরা কই চলে যাই? ক্যালকুলাসে চলে যাই। তা আমি তখন বলবো কি যে আমরা এখন আর ডাব্লিউ সমান পি ডেল্টা বি না বলে এখন বলবো ডি ডাব্লিউ, ক্ষুদ্র কাজ, ছোট ছোট কাজ নিয়ে আমি কাজ করব। তো ডি ডাব্লিউ সমান আমাদের কি আসবে? পি ডিবি, ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। নাও দিস উইল ওয়ার্ক। এখন আমাকে যদি বলা হয় এখন তাহলে মোট কাজটা কেন বের করবো, আমার তো শুধুমাত্র ক্ষুদ্র কাজ দিয়ে হবে না, আমার তো মোট কাজ লাগবে। আমি বলবো ঠিক আছে, ইন্টিগ্রেশন করে দাও, ক্ষুদ্র ক্ষুদ্র সব কাজ যোগ করো, এই পাশে ইন্টিগ্রেশন ওই পাশে ইন্টিগ্রেশন। নাও দ্য এক্সপ্রেশন উইল বি ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পিডিবি, যেখানে তুমি লিমিটটা জাস্ট ইনিশিয়াল টু ফাইনাল যেটাই যখন লাগে সেটা তুমি বসাই দেবা। দিস ইজ জেনারেল ফর্মুলা টু গেট ওয়ার্ক ডান ইন এ থার্মোডাইনামিক সিস্টেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা সবসময় কাজে লাগবে। ডাব্লিউ সমান কি? ইন্টিগ্রেশন অফ পিডিবি, যেখানে আমরা লিমিটটা যখন যে ফাংশন আসে সেই ফাংশনের হিসাব অনুযায়ী আমরা লিমিটটা ঠিকঠাক মতো বসাই দিব। সো ডাব্লিউ সমান কি আসছে? ইন্টিগ্রেশন অফ পিডিবি। আবার মাথায় রেখো এটা তো আমাদের কাজে লাগবেই, এটাও একবারে ভুলে যায় না, এটাও কিন্তু খুব ভালো রকম কাজে লাগে, মাঝে মধ্যে এটাও কাজে লাগবে। এটাকেও এই স্টাইলে লেখা যায়, আমি এটাও লিখতে পারি এভাবে, ডাব্লিউ সমান
ডিডব্লিউ সমান পি ডিভি কে কি লেখা যায়, তখন লেখা যায় ডিভি কে এ ইন্টু ডিএক্স। যদি এরকম প্রশ্ন আসে কি কখনো, তখন তুমি বলবা ডাব্লিউ সমান কি ইন্টিগ্রেশন অফ পি এ ডিএক্স, যেখানে বুঝতে পারছো সিলিন্ডার পিস্টনের ক্ষেত্রফল তো বদলাচ্ছে না, তখন আমি এটাকে সামনে নিয়ে আসতে পারি। সো এটা এক্সট্রা কথাবার্তা, এগুলো তোমরা যারা ক্যালকুলাস বুঝো তারা এগুলা যখন যেটা লাগে সলভ করে ফেলতে পারবা। এগুলো নিয়ে আমি খুব বেশি গেঁজাচ্ছি না, যা বোঝার হলুদ কালি দিয়ে দাগানো আছে সেগুলো বুঝতেই হয়েছে। বলো এটুকু বুঝছো কিনা? যদি প্রেসার বদলে যায়, যদি প্রেসার পরিবর্তনশীল হয়, তাহলে বল পরিবর্তনশীল, তখন তোমার ওই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজে যে কনসেপ্টটা ছিল সেই কেসটা দিয়ে কাজ করা লাগবে। তো এখানে সেই ব্যাপারটা আসবে, বুঝতে পারছো? ওকে, এখন আসে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা তোমরা কাজ হতে ক্ষমতা তো শিখছো, কেউ হয়তো মুখস্থ করছে, কেউ হয়তো বুঝে গেছো। কেউ যদি বুঝে থাকো তাহলে এখন একটা কথা বলতে পারবা, যেমনটা আমরা কোন একবার করছিলাম যে পি ভার্সেস ভি না, আমি এখন এখানে বলবো এফ ভার্সেস এক্স। আমরা কি এটা পড়ছিলাম না কাজের সূত্র, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, যখন আমরা কথা বলতাম কি নিয়ে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে কস থিটা ধরে নিচ্ছি আমি কস জিরো এখানে। সো যেহেতু এখানে কাজকে আমরা বল এবং ডিএক্স এর, এই যে এফ ডিএক্স এর ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করতেছি, এই জিনিসটা মাথায় রাখবা, যেখানে ইন্টিগ্রেশন আছে সেখানে কোনো না কোনো ভাবে ক্ষেত্রফল লুকায় আছে। তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশনে এফ আছে আর ডিএক্স আছে, তাহলে এফ আর এক্স এখানে আছে। তাই মাথায় রাখবা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স যেহেতু ডাব্লিউ, তার মানে নির্দ্বিধায় বলতে পারি বল এবং সরণের গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে কাজ। তো এটা আমরা জেনারেলি মনে রাখতে পারবো যে বল এবং সরণ। তাহলে আমি বললাম তোমাকে, মনে করো আমাদের বল এবং সরণের গ্রাফ হচ্ছে এটা, এরপর তোমাকে জিজ্ঞেস করলো এখানে কাজ কত হয়েছে, তুমি বলবো কোনো ব্যাপার না, তুমি এখানে ক্ষেত্রফলটা বের করো, ইউ উইল গেট দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এটা যদি আমি একটা কনসেপ্ট হিসেবে মাথায় রাখি, আরেকটা ইন্টিগ্রেশনের চেহারা তোমরা পেয়ে গেলাম, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পি ডিভি, তাই না? সেখানে আমি কি বলতে পারি, যেহেতু আমি বুঝে গেছি এখন ব্যাপারটা যে ইন্টিগ্রেশন ডাব্লিউ এই ক্ষেত্রে কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ পি ডিভি, তাহলে বুঝে নাও যদি তোমাকে পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া হয়, তোমাকে গ্রাফ যদি কোন একভাবে দেয়, মনে করি এইভাবে একটা গ্রাফ দিছে, এই বলবা যেহেতু আমরা জানি ডাব্লিউ সমান পি ডিভি ইন্টিগ্রেশন অফ পি ডিভি, সুতরাং পি বনাম ভি এর গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে কাজ। এভাবে যত জায়গায় তুমি ইন্টিগ্রেশন বলা সম্পর্ক দেখবা, তুমি জাস্ট দেখবা ইন্টিগ্রেশনের ভিতরে কোন দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিসের প্রথমটা বনাম দ্বিতীয়টার দ্বারা গঠিত গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে বাম পক্ষে যে আছে। বুঝতে পারছো? আশা করি বুঝছো। ওকে, আমরা জেনারেল আইডিয়া করে ফেললাম, নাও উই উইল মুভ অন টু আওয়ার স্পেসিফিক প্রসেসেস। এগুলা পরে আশা করি ক্লাস শেষ করে দিতে পারবো। অনলাইন ক্লাস বেশি লম্বা করা আসলে সুযোগ নাই, যতটুকু কমপ্যাক্ট রাখা যায় আর কি। তো আমরা এখন যাব বিভিন্ন প্রক্রিয়াকৃত কাজ, যেগুলো আমাদের নামধারী কিছু প্রক্রিয়া আছে, আমি লিখলাম বিভিন্ন প্রক্রিয়ায় কৃত কাজ। আমরা শুরু করব সহজটা দিয়ে, সমাচাপ প্রক্রিয়াকৃত কাজ, আইসোবারিক প্রসেস। গ্রাফটা তো সবার মুখস্থ, সমাচাপ প্রক্রিয়ার গ্রাফ কিন্তু আমরা আশেপাশে শুরুতেই আঁকছিলাম, এবং নর্মালি আমরা পি ভার্সেস ডি গ্রাফে আঁকবো, কারণ পি ভার্সেস ডি গ্রাফের ক্ষেত্রফলটাই কাজ হয়, সো ওইটা রিলেট করতে সুবিধা হবে। তো সমচাপ প্রক্রিয়া মানে কি, চাপ কনস্ট্যান্ট থাকবে, সো আমরা বলবো আমরা একদম এক অক্ষের সমান্তরাল থাকবো। তো মনে করো একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 তে আসলো, যেখানে তার প্রেশারটা শুরুতে যায় শেষেও তা, কিন্তু আয়তন তো তার সেম না। তার 1 নম্বর স্টেটে তার আয়তন ছিল মনে করো V1, 2 নম্বর স্টেটে তার আয়তনটা মনে করো হচ্ছে V2। আমি এখানে বললাম আয়তনটা তার কত হয়েছে, এখানে আয়তনটা ছিল V1, আয়তন হচ্ছে V2। আমি সূত্র ফলো করি, সূত্র কি পরে আসছে মাত্র আমরা, W সমান ইন্টিগ্রেশন অফ PdV, লিমিটটা হচ্ছে কি ইনিশিয়াল টু ফাইনাল। সো এখানে তো জানার কথা চাপ তো কনস্ট্যান্ট, নামই তো আইসোবারিক প্রসেস, সো চাপ তো ডেফিনেটলি কনস্ট্যান্ট, সো দিস উইল গেট আউট অফ দ্য অপারেটর, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, সহগ হিসেবে পি বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ডিভি। বুঝেই গেছে এখানে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ভি, তো আমি এখানে লিমিটটা দিয়ে দেবো V1 থেকে V2। সো পি তো বাইরে আছে, ইন্টিগ্রেশন অফ ডিভি সমান তো ভি, লিমিটটা হচ্ছে V1 থেকে V2, আমি এখানে সুন্দর মতো বলে দিতে পারবো পি ইন্টু V2 মাইনাস V1। তাহলে আমরা নির্দেশে এখানে এই কথা বলতে পারি পি V2 মাইনাস, অথবা তুমি এটাকে একবারে এভাবে বলে দাও পি ডেল্টা পি, যেটা আমরা অলরেডি একবার লিখছি আগের বার। এটা কিন্তু আসছিল ডিরেক্ট কোথায়, পি ডেল্টা পি। কেন? কারণ ধরেই তো নিয়েছিলাম সমচাপ, সেজন্য ইন্টিগ্রেশন ধরে করেও ওই সেম রাশিমালাটাই আসছে, কারণ এটা জেনুইনলি সমচাপ প্রক্রিয়া। সেজন্য সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের নর্মাল সূত্রই কাজ করবে, পি ডেল্টা পি। কারণ তুমি যখন যেটা লাগবে পি ডেল্টা পির জায়গায় পি ইন্টু V2 মাইনাস V1 লেখো, তোমার ব্যাপারে। এখন এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে আরেকবার মনে করে দিয়ে খেয়াল করবা, ধরো তুমি কখনো এই কেসটা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি লিখছো পি ইন্টু ডেল্টা পি, তারপরে তুমি এটা লিখলা। এখন দেখো
একটা সূত্র আমরা পড়ছি না, সকল আদর্শ গ্যাস যেটা মেনে চলে, সেই সূত্রটা কি ছিল? পিভি সমান এনআরটি। এটাও কিন্তু একটা স্টেট ফাংশন। কেন? কোনো একটা গ্যাসের যে কোনো অবস্থায় চাপ P1, আয়তন V1, তাপমাত্রা T1, যে কোনো স্টেটের চাপ এবং আয়তনের গুণফল তার মূল সংখ্যা সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং ওই অবস্থার তাপমাত্রার গুণফল সবসময় সমান হতে বাধ্য। আমি যদি বলি সে এখন চলে আসছে 2 নম্বর স্টেটে, যেখানে তার চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2 আর তাপমাত্রা হচ্ছে T2, নির্দ্বিধায় বলতে পারবো P2V2 সমান nRT2। This does not require any enquiry for the process name. এটা কেমন প্রক্রিয়া তোমার দেখার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট চেক করবা ওই স্টেটে তার চাপ, আয়তন আর তাপমাত্রা তুমি জানো কিনা। ইফ ইউ নো সো, তো তুমি ডিরেক্ট ওখানে ওই P2 জায়গায়, এখানে তাহলে কি করবো আমরা এখান থেকে এই পাশে চলে আসে বলতে পারি P2 জায়গায় আমি লিখতে পারি nRT2, যদি হয়ে থাকে আর কি, যদি প্রশ্ন দেওয়া থাকে, আর P1 এর জায়গায় আমি লিখতে পারি nRT1। আমি আশা করি তোমাদের কনসেপ্টটা বোঝাতে পারছি। আমি একটা টপিকে ঢুকে অন্য টপিকের কথা মনে করলাম, কারণ ম্যাথমেটিক্যালি এগুলো কাজে লাগে। বুঝতে পারছো? এখন আসো অন্য অ্যানালাইসিসে যাই। আমরা কি এই গ্রাফের ক্ষেত্রফল বের করে কাজ বের করতে পারি? যেহেতু আমরা অলরেডি বলে আসছি পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রফলই কাজ। দেখো এটা খুবই সুন্দরভাবে তোমার সামনে দেখা যাচ্ছে। এই পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রফলটাকে তোমার এই অংশের ক্ষেত্রফল না, এটাকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না। ভালো করে দেখো, এই আয়তক্ষেত্রের ভূমি কত বা দৈর্ঘ্য কত? V2 মাইনাস V1। এই পুরোটা তো V2, এইটুকু হচ্ছে V1। তাহলে V2 মাইনাস V1 হচ্ছে আমাদের এখানের দৈর্ঘ্য, আর প্রস্থ কত? এই যে P2, দেখাই যাচ্ছে। দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করার চিন্তায় আমরা যদি যাই, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজ করে। তো আশা করি বুঝছো। P ইন্টু V2 মাইনাস V, এরিয়া স্টাইলে কথা বললাম আর P ইন্টু V2 মাইনাস V, যেভাবে মন চাই বলো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু এটা এরিয়া, যেহেতু এটা রেক্টেঙ্গেল, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কনসেপ্ট দিয়ে আমরা কাজ করে ফেললাম। আশা করি বোঝা গেছে সমাচার প্রক্রিয়াকৃত কাজের ব্যাপারটা নাকি? ওকে, ফাইন। সমাচারটা সহজ। সমাচাপে আসলে ইন্টিগ্রেশন দরকার নেই, যেহেতু আমরা ইন্টিগ্রেশন শিখে আসছি, তাই আমরা এখানে অ্যাপ্লাই করে দেখলাম জিনিসটা কাজ করে কিনা। নাও উই উইল মুভ অন টু ইভেন ইজিয়ার ওয়ান, সেটা হচ্ছে আইসোকোরিক প্রসেস, সম-আয়তন প্রক্রিয়া। সম-আয়তন অথবা আইসোকোরিক প্রসেস, এটা তো বোঝাই যাচ্ছে গল্প কোন দিকে যাচ্ছে। এটা বললাম আমি পি ভার্সেস বি গ্রাফ। সম-আয়তন প্রক্রিয়া দেখতে কিরকম তুমি তো জানোই, সেটা হচ্ছে জাস্ট যেহেতু আয়তন বদলাবে না, তাহলে গ্রাফটা হচ্ছে স্ট্রেট একদম ওয়াই অক্ষের সমান্তরাল থাকবে, যেহেতু ভিটা এক্স অক্ষে আছে। আমি বললাম সে 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে আসলো। এক্ষেত্রে এই কথাটা দেখে দেখে বলা যায়, তারপরে আমরা গ্রামার ফলো করি ডাব্লিউ সমান পিডিভি। এখানে কিন্তু চাপটা কনস্ট্যান্ট না ডেফিনেটলি, কারণ এখানে চাপ কনস্ট্যান্ট থাকে কিন্তু কোনো শর্ত না, আয়তন বদলাচ্ছে না, চাপ তো কনস্ট্যান্ট না। কিন্তু স্টিল তোমার এখানে ইন্টিগ্রেশন নিয়ে গেজানোর কোনো দরকার নেই, কারণ তুমি জানো যেহেতু আয়তন বদলাচ্ছে না, বড় পরিবর্তনও শূন্য, ছোট পরিবর্তন তো শূন্যই হয়। আমি এখান থেকে এখানে যদি আসি, অথবা এখান থেকে এখানে আসি, অথবা এখান থেকে এখানে আসি, এনিওয়ে তোমার আয়তন কিন্তু বদলাচ্ছে না। তাহলে তুমি ডিরেক্ট বলে দাও ডিভি তো শূন্যই এখানে, তাহলে এখানে টি কি আছে অ্যানালাইসিস করার দরকার নেই, আনসার বলে দিতে পারবে একবারে শূন্য। অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় কাজ শূন্য হবে, এটা সিম্পল ব্যাপার। আয়তনের পরিবর্তন হচ্ছে না এই কথার মানে কি বলতো? আয়তনের পরিবর্তন হচ্ছে না এই কথার মানে হচ্ছে পিস্টন উপরে উঠেই নেই। তো যদি স্মরণ না হয় কাজ কই থেকে আসবে, এই জন্য আমরা বলতে পারি সমায়তন প্রক্রিয়ায় কাজ শূন্য। সেটা মাথায় রাখবে, এটা একটা কনসেপ্ট, যে কোনো সময় এটা তোমাদের মনে করা লাগবে। সম-আয়তন অথবা আইসোকোরিক প্রসেসে সমায়তন প্রক্রিয়ায় কাজ শূন্য। সমায়তন প্রক্রিয়ায় কাজ শূন্য, এটা আমরা মনে রাখবো। আসলে ক্ষেত্রফলের কনসেপ্ট থেকে কথা বলি। এই গ্রাফটাকে কোনো ক্ষেত্র তৈরি করছে আদৌ? এই গ্রাফ কিন্তু কোনো ক্ষেত্রফল তৈরি করে না। একটা স্ট্রেট লাইন সোজা যেটা উঠে গেছে ওয়াই অক্ষ বরাবর, তার দ্বারা কিন্তু কোনো ক্ষেত্রফল তৈরি হচ্ছে না পি ভার্সেস বি এর ক্ষেত্রে। যেহেতু কোনো ক্ষেত্র নাই, ক্ষেত্রফল কই থেকে আসবে? তো আমি তোমাদেরকে 3 ভাবে বললাম। স্মরণ নাই তাই স্মরণ হচ্ছে না, তাহলে কাজ তো হবেই না, কাজ যদি ক্ষমতা থেকে বলা যায়। আবার এখান থেকে বলা যায় আয়তনের পরিবর্তন শূন্য, তাই কাজ শূন্য। আবার ক্ষেত্রফলের পার্সপেক্টিভে বলা যায় কাজ শূন্য। আশা করি বুঝছো। ওকে, 2টা প্রক্রিয়া খেতে গেল, সমচাপ সমায়তন গেল। এখন আমরা বাকি 2টাতে যাব, সমষ্ণ প্রক্রিয়া এবং রোধতাপীয় প্রক্রিয়া। এই 2টা সূত্র একটু ঝামেলার, বাট মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় এগুলা থেকে প্রশ্ন আসে। ওকে, আমরা এখন যাচ্ছি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, সেটার গ্রাফ তো তোমাদের সবারই মুখস্থ, বয়েলের সূত্রের গ্রাফ।
পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি, গ্রাফটা হবে দেখতে এরকম। সেখানে কিন্তু আমাদের সেই সুখের ক্ষেত্রফল বের করার ব্যাপারটা নাই, কারণ গ্রাফটা বক্ররেখা। বক্ররেখার জন্যই তো আমরা ইন্টিগ্রেশন আবিষ্কার করছিলাম, আমি করি নাই, ম্যাথমেটিশিয়ানরা করছে, বাট স্টিল মানুষ হিসেবে এটা দাবি করা যায় যে আমরা যখন বক্ররেখার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে যাই তখনই মূলত আমাদের ইন্টিগ্রেশনের দরকারটা পড়ে। তো এই যে আমি স্টেট 1 থেকে স্টেট 2 তে আসতেছি, এক্ষেত্রে আমাদের চাপ ছিল P1, তারপরে স্টেট 2 তে আসলাম, সেক্ষেত্রে চাপ ছিল P2, স্টেট 1 এ আয়তন ছিল V1, স্টেট 2 তে আয়তন হচ্ছে V2। এই যে আমি এই জিনিসগুলো বদলালাম, সেক্ষেত্রে আমার জেনুইনলি এই সূত্র ইউজ করতে হবে, পিডিবি। এখানে কিন্তু তুমি বলতে পারবা না চাপ কনস্ট্যান্ট তাই বাইরে নিয়ে আসলাম, এই কথা বলারও সুযোগ নাই, ডিভি শূন্য তাই আনসার শূন্য, এখানে এই লাক্সারিটা তোমার নাই। তো আমি এখানে জেনুইনলি ইন্টিগ্রেশন করতে হবেই, এখানে ইন্টিগ্রেশন তোমার লাগবে, এখানে জেনুইনলি তোমার ইন্টিগ্রেশন লাগবে। তবে একটু গ্রাফটাকে একটু সুন্দর মতো বসাই দিই এখানে, এই যে এগুলো, যাতে দেখলে বুঝতে পারো কোথায় কি আছে। এটা আমি এখানে নিয়ে যাই, ওকে। এখন দেখো ইন্টিগ্রেশনের কিছু রুল আছে, একটু এখানে মনে করাই দিই রুলগুলা ম্যাথমেটিক্স এর জায়গা থেকে। যখন তুমি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স করতে যাও তখন মাথায় রাখতে হবে এখানে যা থাকবে ফাংশনটা তারই হওয়া লাগবে। সো দিস মিনস আমার যদি এখানে ডিএক্স থাকে, দ্য ফাংশন শুড বি অফ এক্স। ডিএক্স থাকলো আর এখানে এফ অফ ওয়াই থাকলো, তাহলে কিন্তু তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। আমি যদি এভাবে বলি ডু দিস ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডিএক্স, সেক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারবে না। তুমি ওয়াই এর ফাংশন দিচ্ছ আর ওইদিকে ডিএক্স দিচ্ছ, কাজ করবে না। আবার তুমি এখানে ডিওয়াই দিচ্ছ আর এখানে এফ অফ ওয়াই এফ অফ এক্স দিচ্ছ, দিস উইল নট ওয়ার্ক। যদি এখানে এক্স থাকে, ডিএক্স থাকে, তাহলে তোমার ফাংশন হওয়া লাগবে এক্স এর। যদি এখানে এক্স থাকে, ফাংশন হওয়া লাগবে এক্স এর। তুমি একটু খেয়াল করো এখন ব্যাপারটা, এখানে কি আছে, ডিভি আছে, দ্য ফাংশন শুড বি অফ ভি। এখানে ভি এর ফাংশন হওয়া লাগবে, যেহেতু ডিভি আছে, ডিভি কে বদলে ডিপি বানাও তাহলে পি আছে, অথবা পি কে বদলে ভি এর ফাংশন বানাও যেহেতু এখানে ডিভি আছে। আমি এটাকে পিক করবো, ডিভি আছে, ডিভির জায়গায় থাকুক, আমরা পি কে ভি এর ফাংশন আকারে প্রকাশ করবো, যেটা খুবই সহজ। আমাদের একটা কমন সূত্র আছে যেটা পাইকারি সূত্র বলা যায়, সকল আদর্শ গ্যাস যে সূত্র মেনে চলে, একটু লিখে আসছি, এনআরটি, দ্য আলটিমেট ফর্মুলা ফর এনি আইডিয়াল গ্যাস। সকল আদর্শ গ্যাস এই সূত্র মেনে চলতে বাধ্য। এগেইন আবার কথা বলি, এই সূত্র কোনোভাবে কোনো প্রসেস ডিপেন্ডেন্ট না। তুমি তখন খুঁজবা না এটা সমষ্টি প্রক্রিয়া নাকি সমায়তন প্রক্রিয়া নাকি সমাচার প্রক্রিয়া নাকি রুদ্ধতাপের প্রক্রিয়া, কিছু দেখার দরকার নেই। তুমি জাস্ট বলবা আমার দরকার, আমি এটা ইউজ করতে পারবো, এজ লং এজ দ্য গ্যাস ইজ আইডিয়াল। আদর্শ গ্যাসই তো দিবে আমাদের, তাই তো? সো পিবি সমান এনআরটি, তোমার যখন দরকার তুমি ইউজ করতে পারবা উইদাউট এনি হেজিটেশন। সো পিবি সমান এনআরটি আমি লিখলাম। আমার কাজ হচ্ছে কি, এখানে যেহেতু ডিভি, আমার এই পিটাকে ভি এর ফাংশন বানানো লাগবে, তাহলে কি করবো, পি কে সরায় এনআরটি বাই ভি দ্বারা রিপ্লেস করে ফেলবো। সো এখন যদি আমি নিচে আসি একটু, ডাব্লিউ সমান লিখে দিই, পি এর জায়গায় লিখে দিলাম এন আর টি বাই ভি, এখানে তো ডিবি আছে। একবার দেখো তো লবের মধ্যে কি আছে, এন মূল সংখ্যা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, নামই তো সমষ্টি প্রক্রিয়া, তাপমাত্রাও তো কনস্ট্যান্ট। সো দিস হোল থিং ইজ কনস্ট্যান্ট, এন আর টি পুরোটাই কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। নাও দিস ইজ কনভার্টেড ইনটু ফাংশন অফ ভি, তাহলে এখানে আমি সুন্দর মতো লিমিটটা লিখে দিই ভি ওয়ান থেকে ভি টু। এন আর টিকে বাইরে নিয়ে আসো, এন আর টি বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ভি ডিবি। এইসব মনে করে খুঁটিনাটি কিছু প্রমাণ তোমাদের দেখতে হবে, এগুলো প্রমাণ না একবারই না দেখলে আবার সমস্যা, লাইফে বেশি স্ট্রাগল হয়ে যাবে। এনআরটি লিমিট হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু। এখন তোমরা বলো, যদি কেউ ইন্টিগ্রেশন না পড়ে থাকো, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স সমান আসলে কত, লন এক্স না? যারা জানো না মুখস্থ করে নাও, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স হচ্ছে লন এক্স। তা লন এক্স যদি হয় লিমিট আপার লিমিট এক্স এক্স টু, লোয়ার লিমিট এক্স ওয়ান, আমরা কি করি এরপরে আপার লিমিট বসাই ফাংশনে, মাইনাস করে তারপর লোয়ার লিমিট বসাই ফাংশনে, দেন দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল রেজাল্ট। এখন লন এর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে, লন এ মাইনাস লন বি হচ্ছে লন এ বাই বি, আমি বলতে পারি এখানে এটা আনসার হবে লন এক্স টু বাই এক্স ওয়ান। সো উই উইল অ্যাপ্লাই দিস কনসেপ্ট ইন দিস ইন্টিগ্রেশন। তো ওয়ান বাই বি ডিবি কি হবে, এটা হবে লন বি, লিমিটটা কত, ভি ওয়ান থেকে ভি টু, তাহলে এটা ফলো করে আমি এখানে বলতে পারি ডিরেক্ট ডাব্লিউ সমান কি হবে, এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। ডাব্লিউ সমান কি হবে, এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। একটু কালার গাঢ় করে আঁকি, তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজটা কি হবে, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এন আর টি লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান। যেহেতু সমস্ত প্রক্রিয়া আমরা জানি সবাই, সমস্ত প্রক্রিয়ায় চাপ এবং আয়তন কি পরস্পর ব্যস্তানুপাতিক না? যেহেতু সমস্ত প্রক্রিয়া আমরা সবাই জানি চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, আমরা বলতেই পারি ভি টু বাই ভি ওয়ান সমান পি ওয়ান বাই পি টু। আমি এটাকেও এখানে বসা দিতে পারি, তাহলে একটা সূত্র পেয়ে গেলাম ফিতে, এন আর টি লন
P1 ডিভাইডেড বাই P2। W সমান nRT ln V2 বাই V1, আর এখানে লিখবে nRT ln, মানে এটারই তো আরেকটা ভার্সন। V2 বাই V1 এর জায়গায় তুমি P1 বাই P2 লিখতে পারো যদি তোমার দরকার থাকে। আমি ভুল করে এখানে V2 লিখে ফেলছি, এটা হবে P1 বাই P2। V2 বাই V1 সমান P1 বাই P2 লিখে দিলাম। আশা করি বুঝছো সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। ক্লিয়ার কিনা এইটুকু? এটা মুখস্থ থাকতে হবে কিন্তু। nRT ln V2 বাই V1 টা খুবই দরকারি সূত্র, কাজে লাগবে। প্রমাণ দেখাইলাম, আশা করি সবাই বুঝছো সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র কি? nRT ln V2 বাই V1 অথবা nRT ln P1 বাই P2। এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো। এটা তো অটোমেটিক্যালি বাই প্রোডাক্ট হিসেবে আসবে যেহেতু যদি কনসেপ্টটা জানা থাকে তোমার। গেল সমস্ত প্রক্রিয়া কৃতকাজের সূত্রটা গেল। এখন আমি ঝটপট জাস্ট রুদ্ধচাপের প্রক্রিয়া ক্ষেত্রে যা সূত্রটা লিখে দিব। প্রমাণ আর দিব না, প্রমাণ তোমাদের দরকার নেই। প্রমাণ পরীক্ষায় প্রমাণ আসে না, জাস্ট টুকটাক যেগুলো দরকার আমি তোমাদের দেখাই দিছি। এখন আমরা চলে যাব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এই প্রক্রিয়ায় কৃতকাজের সূত্রটা কি হবে খেয়াল করবা। এখানেও গ্রাফের চেহারা সিমিলার, গ্রাফটা একটু বেশি খারাপ, এরকম গ্রাফটা একটু বেশি খারাপ, খুব ফাস্ট এটা ফল করবে। সো অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে পি আর ভি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এটা পিভি টু দি পাওয়ার গামা সমান 0। সেটাকে আমরা কে বলতে পারি? যে কোনো কে। এই গামাটা কি? গামা হচ্ছে, আমরা পরবর্তীতে জানবো, পরবর্তী শ্রেণীতে আমরা হয়তো নেক্সট 1-2টা ক্লাসের মধ্যে জেনে যাবে, পরবর্তীতে জানা হবে, জানবো। এটা আমরা পরবর্তী জন্য রাখলাম, জাস্ট মাথায় রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা একটা কনস্ট্যান্ট। সেটা আমি নেক্সট ক্লাসেও কথা বলবো যখন এই টপিকটা আসবে, বাট এটা মাথায় রাখবে, এটা সূত্র, এটা নিয়ে আলাদা কথাবার্তা আসবে। তো এইখানে মনে করো আমি স্টেট 1 থেকে, এটা একটু গ্রাফটা বৃষ্টি হয়ে গেছে দেখতে, এভাবে ঠিক আছে। এটা হচ্ছে মনে করো আমি স্টেট 1 থেকে স্টেট 2 তে আসলাম। এক্ষেত্রে কৃতকাজের সূত্রটা হচ্ছে এটা, এই যে P1 চাপ ছিল P2 চাপে আসছে, তারপরে V1 আয়তন ছিল V2 আয়তনে আসছে। প্রমাণটা একটু একটু কমপ্লিকেটেড, প্রমাণটা খুব কঠিন না, সময় দিলে বুঝবা, বাট প্রমাণ যেহেতু পরীক্ষায় আসতেছে না আমি সেই জায়গায় যাচ্ছি না, এখন আর ডিরেক্ট লিখে দিব। এই ক্ষেত্রে কৃতকাজের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা P2 V2, ওই যে আমাদের সেই পছন্দের P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। এই গামার মানটা তোমাকে প্রশ্নে বলা থাকবে এবং আমি লিখে দিব এখন। গামার মান হচ্ছে 1.67 যখন এক পারমাণবিক মনোএটমিক যখন গ্যাস হবে তখন গামার মানটা হচ্ছে 1.67। 1.67। ক্লাস শেষ প্রায়, ধৈর্য ধরো, শেষ করে দিচ্ছি। 1.4 হচ্ছে গামার মান যখন দ্বিপারমাণবিক। এগুলো কিন্তু আমি প্রমাণ নেক্সট 1-2টা ক্লাসের মধ্যে আবার করব, ওইটা আলাদা টপিক আছে। আর গামা সমান 1.33 যখন বহু পারমাণবিক গ্যাস। জাস্ট এই সূত্র মনে রাখবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ কত? P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। তাহলে আমাদের একটা মাগনা সূত্র তো আছেই, P2 V2 মানে কি আমি যে কোনো ক্ষেত্রে লিখতে পারি না nRT2। এই যে এই অবস্থার চাপ, এই অবস্থার আয়তনের গুণফল সমান কি nR ইন্টু এই অবস্থার তাপমাত্রা না, কেলভিন স্কেলারটা। আমি অবশ্যই লিখতে পারি P2 V2 এর জায়গায় nRT2 মাইনাস P1 V1 এর জায়গায় nRT1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। যদি কারো মনে হয় প্রমাণ দেখতে মন চাইতেছে আমাদের বলবো, আমি তোমাকে রেকর্ড দিয়ে দিব। প্রমাণ দেখতে মন না চাইলে প্রমাণ দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় টেক্সট কোথায় আছে, বইয়ের মধ্যে প্রমাণগুলো সুন্দরভাবে করা আছে, দেখে নিতে পারবা। তো আমরা টোটাল 4টা প্রক্রিয়ায় আলাদা আলাদা ভাবে কাজ দেখলাম। কথা কিন্তু এখন শেষ না, কথাটা বাকি আছে, খেয়াল করবা। তোমার যদি পরীক্ষা ডিরেক্ট প্রক্রিয়া কমন পড়ে যায়, যে তুমি ডিরেক্ট বুঝে গেছো সমচাপ প্রক্রিয়া, ডিরেক্ট তোমার সূত্র আছে P ইন্টু ডেল্টা ভি বা P ইন্টু V2 মাইনাস V1, ডিরেক্ট বুঝে গেছো সময় আয়তন, আনসার 0, ডিরেক্ট বুঝে গেছে সমস্ত প্রক্রিয়া আয়তন nRT ln V2 বাই V1, ডিরেক্ট বুঝে গেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আনসার হচ্ছে এই যে এটা। কিন্তু এমন প্রক্রিয়া তোমাকে দিল যে প্রক্রিয়া, কোন প্রক্রিয়া তুমি বুঝতেছো না, আসলে কোন প্রক্রিয়া বুঝতে না পারলে কি করতে হয়? ধরো বললাম একটা প্রক্রিয়া P ভার্সেস V গ্রাফ দিলাম তোমাকে, P ভার্সেস V গ্রাফ দিলাম, এটা একই দিই, তাহলে কথা বলতে সুবিধা হবে। এটা এখানে, এটা দেন এখানে, এটা একটা সিস্টেম। মনে করো এইটুকু পরে ক্লাস শেষ করে দিব। 1 থেকে 2 এ গেল, 2 থেকে 3 এ গেল, 3 থেকে 1 এ আসলো। আমি যদি আলাদাভাবে তোমাকে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ফ্রম 1 to 2, 1 থেকে 2 এ কৃত কাজ কত? তুমি খেয়াল করবা এখানে কোন প্রক্রিয়া সমচাপ, মনে করে এখানে চাপ হচ্ছে P1। তো যেহেতু দেখাই যাচ্ছে এটা তো এক্স একটা সমান্তরাল না, তাহলে এটা সমচাপ প্রক্রিয়া, তাহলে এখানে তুমি ডিরেক্ট বলতে পারবা এখানে এখানে কাজটা কত হবে। যদি আমি এখানে বলি আয়তন হচ্ছে V1
আর এখানে আয়তনটা বলি আমি V2, সো আমি ডিরেক্ট বলতে পারবো এখানে যেহেতু সমচাপ, সুতরাং T ইন্টু ডেল্টা V দিয়ে আমার কাজ হয়ে যাবে। আমি জাস্ট বলবো T ইন্টু V2 মাইনাস V1। এবং তুমি চাইলে এটাও করতে পারো, তুমি ডিরেক্ট এইটুকু এরিয়াটা বের করে ফেলতে পারো, এটাও তোমার জন্য মানে তোমার যেটাই ভালো লাগে তুমি সেটা করতে পারো। তুমি ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারো অথবা ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে করতে পারো। তারপর তোমাকে বললাম 2 থেকে 3 এই ক্ষেত্রে কৃত কাজ কত। তুমি দেখবা এটা কেমন প্রক্রিয়া, দেখাই যাচ্ছে এটা কেমন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, বলবা 0, তাই না? তারপর তোমাকে বললাম হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ফ্রম 3 to 1। 3 থেকে যখন একে আসতাম তখন কাজ কত হয়েছে। এখন তুমি খেয়াল করবা এটা কি তোমার কোনো পরিচিত প্রক্রিয়ার মধ্যে পড়ে কিনা, ভালো করে খেয়াল করে দেখো তো। এটা কি সমচাপ? ডেফিনেটলি না। এটা কি সমায়তন? এটা কি সমচাপ? না, চাপ তো বদলাচ্ছে, চাপ তো এখানে কমে যাচ্ছে। এটা কি সমায়তন? না, সমায়তন তো না, আয়তন তো কমে যাচ্ছে। তাহলে সমচাপ না, সমায়তন না। এবং দেখা যাচ্ছে গ্রাফটা সরলরেখিক। তাহলে একটু খেয়াল করবা, যদি পি ভার্সেস ভি গ্রাফ এরকম সরলরেখিক ভাবে তির্যক ভাবে থাকে, তাহলে তোমার তো এই কথা বলার সুযোগ নেই যে এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, বলার সুযোগ আছে? না, কারণ তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকতো সেক্ষেত্রে গ্রাফটা হয়তো বয়েলের সূত্র। পি ভার্সেস ভি গ্রাফ তো এরকম হওয়ার কথা যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। ইফ টি ইজ কনস্ট্যান্ট দেন দ্য গ্রাফ উড লুক লাইক দিস, একটা অধিবৃত্তীয় সিচুয়েশন। এটা তো সেরকমও না, এটা একদম সোজা স্ট্রেট লাইন। তোমার এই কথা বলার সুযোগ নাই যে পি আর ভি এর গ্রাফটা সরলরেখিক ভাবে নামতেছে নিচে, সুতরাং টি কনস্ট্যান্ট, সেটা বলার সুযোগ নাই। সো দিস ইজ নট আইসোবারিক, দিস ইজ নট আইসোকোরিক, দিস ইজ নট ইভেন আইসোথার্মাল। এটা কোন প্রক্রিয়া তুমি বুঝতেছো না, সেটা আসলে নাম দেওয়ার দরকার নাই। তুমি বলবা আমি তো এটা জানি যে পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলেই কাজ হয়। তুমি তাহলে বলে দিবা এই এই যে 3 থেকে সে একে আসছে, এক্ষেত্রে আমি জাস্ট এই পুরোটার ক্ষেত্রফলটা বের করে ফেলে দিস ট্রাপিজিয়ামস এরিয়া উইল বি দ্য ওয়ার্ক ডান। এখানে একটাই উপায় আছে তোমার এখানে ম্যাথ করার জন্য, সেটা হচ্ছে কি 3 থেকে 1 যে গ্রাফটা, সেই গ্রাফ দ্বারা ওভারঅল যে এরিয়াটা তৈরি হয়েছে এখানে, সে এরিয়াটা বের করতে পারলেই তুমি কাজটা পেয়ে যাবে। এখানে হচ্ছে ওভারঅল, তুমি বলবা কি এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বানান তো ভুলে গেলাম, ট্রাপিজ লিখে বসে থাকি, ট্র্যাপ লিখে বসে থাকি, বাকিটাও পারি না। তো আশা করি বোঝাতে পারছি নাকি? তাহলে যদি বুঝতে না পারো কেমন প্রক্রিয়া, মোস্ট লাইকলি এটা সরলরেখিক গ্রাফ থাকবে, ক্ষেত্রফল বের করে ফেলে পি ভার্সেস ভি গ্রাফ থেকে, তাহলে কাজ পেয়ে যাবে। সো আমরা আজকে ক্লাসে যা যা দেখলাম তা হচ্ছে প্রথম 3টা পোরশন, সিস্টেম, দশা এবং প্রক্রিয়ার সংজ্ঞা এবং কিছু গ্রাফ কনসেপ্ট, অভ্যন্তরীণ শক্তি, সিস্টেম দ্বারা বা বিরুদ্ধে। এখন বুঝতে পারছো নিশ্চয় বিরুদ্ধে কাজ মানে কি? বিরুদ্ধে কাজ মানে হচ্ছে যদি আমাদের সিস্টেমটা পিস্টনকে ঠেলে উপরে উঠাই দেয় তাহলে তো সিস্টেম দ্বারা কাজ হয়েছে। আর আমি যদি এটা কাজ করি, আমি যদি যদি এটা আদি অবস্থা, আমি যদি তাকে ঠেলে নিচে নামাই দিই, তাহলে কি সিস্টেমের উপর কাজ হবে না? আয়তন যদি কমে যায়, তো বুঝতেই পারতেছো ডেল্টা ভি পজিটিভ মানে কি? সিস্টেম দ্বারা কাজ। ডেল্টা ভি নেগেটিভ মানে কি? সিস্টেমের বিরুদ্ধে কাজ, তাই না? তো এটাই হচ্ছে সিস্টেমের দ্বারা বা বিরুদ্ধে কাজ। সেটা নিয়ে তো আমরা নেক্সট ক্লাসে কথা বলবোই। আজকের ক্লাস আশা করি বুঝতে পারছো, এটুকু তো ক্লিয়ার নাকি? ওকে, তারপরে এখানে একটু লিখে দিই, যেহেতু সিস্টেমের দ্বারা বা বিরুদ্ধে কাজের কথা বললাম, লিখে দিই এখানে আয়তন বাড়লে পজিটিভ কাজ, আয়তন কমলে নেগেটিভ কাজ। আয়তন বাড়লে, এগুলা বোঝার কথা, তারপর লিখে দিই কেউ যদি না বুঝে থাকে। আয়তন কমলে কাজ পজিটিভ, আয়তন কমলে কাজ নেগেটিভ, আয়তন বাড়লে কাজ পজিটিভ, এটা এমনি বোঝার কথা, তাও লিখে দিলাম। ওকে, তাহলে আজকে ক্লাস এটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকে ঢুকবো। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস দেওয়ার সুযোগ নেই। নেক্সট ক্লাসটা আসলে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় সিকিউ পাবা। সো নেক্সট ক্লাসে আমরা পড়বো মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এটার উপর বেস করে কিছু প্র্যাকটিস প্রবলেম, এবং সময় থাকলে আমরা নেক্সট ক্লাসেই মূলতাপের তাপটা পড়ে ফেলার চেষ্টা করবো। সো দিস উইল বি আওয়ার নেক্সট ক্লাস, ওকে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, এই তো আজকে তো রবিবার, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবারে হবে। মঙ্গলবার ঠিক 9টায় ক্লাস নিয়ে ট্রাই করবো, আর লেট হলে জানাই দিব আগে, ক্লাস টাইমে জানাইতে পারি যে ক্লাস আর আধা ঘন্টা পরে হবে। ওকে, ক্লাসের রেকর্ড এবং ক্লাস নোট পিডিএফটা আমি তোমাদের জন্য একটা ক্লাসরুম রেডি করতেছি, সেই ক্লাসরুমে আমি আপলোড করে সবকিছু দিয়ে দিব, ক্লাসের লিংক দিয়ে দিব, সেই ক্লাসে সবাই জয়েন করবা, রেগুলার বেসিসে ক্লাসের রেকর্ড এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, কষ্ট করে ক্লাস করার জন্য ধন্যবাদ। সেটা এইটুকুই থাকবে, আল্লাহ হাফেজ।